বিএনপির কোনো একটা আন্দোলনে আমি সেই কানেক্টিভিটি ফিল করি না। আমার মনে হয় নাই যে আমি তাদের সাথে যাই রাস্তায় নামি। একটা পলিটিক্যাল পার্টি শুধু কি নির্বাচন কেন্দ্রিক তাদের মুভমেন্ট হতে পারে কিনা। আমরা যেখানে বারবার বলছি যে বিএনপির এই কার্যক্রমের জন্য বা তাদের এইসব কর্মফলের জন্য 5 বছরের টাইম লিমিটটা 2 বছরে চলে আসতে পারে এবং তারা এটার জন্য দায়ী। এই বিএনপিতেই মন্ত্রিসভায় এমন অনেক মন্ত্রী আছে, রাঘব বোয়াল মন্ত্রী হয়েছে, যারা আত্মীয়তা করে রাখছে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালদের সাথে। তারা এই সামাজিক চুক্তিগুলোও করে রাখে। আমাদের তরুণরা অনেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে, আমাদের তরুণরা অনেকে অনেক রকম কাজকর্মে যুক্ত হয়েছে, যেটা আসলে বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল না। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি এনসিপির তরুণ ছাত্রনেতা কোষাধ্যক্ষ সাইদ মুস্তাফিজ। সাইদ মুস্তাফিজ, একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন হয়ে গেল। অনেক ধরনের স্পেকুলেশন ছিল না, এই ইলেকশন হবে না, প্রফেসর ছাড়বে না, নির্বাচনের আগের দিন পর্যন্ত কী হবে বলা যায় না, এক ধরনের অনুমান নির্ভর অনেক কথা, অনেক আলোচনার মধ্য দিয়েও বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। জয় পরাজয় থাকবে, জনগণ একদিকে রায় দিয়েছে, বেছে নিয়েছে। আমার কাছে আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন যেটা, সারা দেশ ঘুরলেন আপনারা, শাপলা তখনও শাপলা পাননি, কিন্তু সারা দেশ সংযোগ করলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, ঘুরলেন, শেষ পর্যন্ত একটা জোটে গিয়ে আজকে কি বলবেন এই জোটটা করাটা এখন কি মনে হচ্ছে, জোটটা করাটা খুব ভালো হয়েছিল? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের জুলাই পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলটা আমরা গঠন করলাম, জাতীয় নাগরিক পার্টি, এখানে আসলে অনেক আকাঙ্ক্ষা ছিল মানুষের, এবং সেই আকাঙ্ক্ষাকে ফুলফিল করার জন্য আমরা যারা আসলে তরুণরা সব কিছু ছেড়ে দিয়ে মনে করেছি যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব, একটা নতুন পরিবর্তন আনবো, আমরা সেটা কিন্তু লড়াইটা চালিয়ে গিয়েছি। লড়াই চালানোর সময় আসলে আমাদের অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন আমরা হয়েছি। যেভাবে একটা সেফ স্পেস করে দেওয়ার কথা ছিল আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর, সেটা তারা না করে দিয়ে বরঞ্চ অনেকভাবে ভিলিফাই করার চেষ্টা করেছে, অনেকভাবে ট্যাগিং করার চেষ্টা করেছে। করে তারা আসলে চাচ্ছিল, যা দুইটা রাজনৈতিক দলই, বিএনপিও চাচ্ছিল, বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছিল যে কাকে, মানে এই তরুণ শক্তিটাকে কারা নিতে পারবে। তো এরকম একটা বার্গেনিং টুলের পরিণত করার চেষ্টা হচ্ছিল আর কি। তো আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা জানি স্বতন্ত্রভাবে, যেটা বললেন যে জুলাই পদযাত্রায় মানুষের যেই ভালোবাসা, মানুষের যে সাড়া, সেই জায়গাটাকে আমাদের প্রতিদান দেওয়ার জন্য আমরা এককভাবে আগানোর চেষ্টা করছিলাম। কিন্তু নানা জটিলতা, নানা সমীকরণ, নানা সিচুয়েশনে আসলে আমাদেরকে একটা জোটে আমাদের যেতে হয়েছে, এবং নির্বাচনী যে বাস্তবতা, সেখানে আসলে এককভাবে আমাদের যে নির্বাচন করার যে জায়গাগুলো, সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বলি বা প্রেক্ষাপট এখনও আমাদেরকে তৈরি করে দেওয়া হয়নি। কারণ আমরা যেখানে মনে করি যে মাসেল ফ্রি, মানি ফ্রি, প্রশাসনের হেল্প ফ্রি বা মিডিয়াকে ছাড়া যে নির্বাচনটা আমরা চাই, যেখানে আসলে নিরপেক্ষভাবে এই জায়গাগুলো, অর্গানগুলো কাজ করবে, সেটা আমরা তো দেখতে পাইনি। একদিকে হাজার হাজার কোটি টাকার মহোৎসব, গোলাগুলি চলছে, তো সেখানে ধরেন আমরা যারা তরুণ, আমাদের তো এই ব্যবহার করা বা আমরা তো এই ব্যাপারগুলোর সাথে ইউজ টু না। তো সে জায়গা থেকে আমরা চেয়েছি বারবার এই প্রেক্ষাপটগুলো যেন ভাঙে। তো যাই হোক, তার পরবর্তীতে তো আমাদের একটা, আমরা জোটে যাই, এবং জোটে গিয়ে ভালো খারাপ বলবো, মানে আমাদের অবশ্যই 300 আসনে, আমি যেটা ফিল করি যে 300 আসনে আমরা যদি এককভাবে নির্বাচন করতে পারতাম, এটা অবশ্যই ভালো হতো। তবে আমরা যেই স্ট্র্যাটেজিতে আমরা জোটবদ্ধ হয়েছি, সেটা আসলে মূলত সংস্কারের প্রশ্নে, বিচারের প্রশ্নে, যেটাতে আমি দেখি যে বাংলাদেশ জামাত ইসলামী, এবি পার্টি, এলডিপি সহ যে 11টি রাজনৈতিক দল আছে, তারা কিন্তু একসাথে অ্যালাইনমেন্টে আছে। তো এটা গুরুত্বপূর্ণ, কারণ আমি এককভাবে যখন ফাইট করছি, তখন দেখা যাচ্ছে যে বিএনপি যেভাবে চেষ্টা করছে, মানে আপনি তো দেখলেনই, তারা ক্ষমতা গ্রহণ করার পর প্রথম দিনই আমাদের সাথে, জুলাইয়ের সাথে প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তো এইখানে আসলে এই জোটেরটা প্রয়োজনীয়তাটা ছিল, কারণ আমরা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না, বরঞ্চ জুলাইকে টিকিয়ে রাখার জন্য, সংস্কারকে টিকিয়ে রাখার জন্য এই জোটটা করা। তো সেক্ষেত্রে আপনার কথাই আপনাকে প্রশ্ন করি, কি করবেন এই জোটে আমাকে বলেন। জনগণের যে রায় এসেছে, প্রথমত হচ্ছে গণভোট একটা নির্বাচন হলো, গণভোটের তো জনরায় সেটা এলো যে জুলাই সনদ, কিন্তু এখন তো বাস্তবিক অর্থে মানুষের কাছে, মানুষের কাছে আমি বলছি, কোন দল পাশ করলো, কে কয়টা সিট পেল, আমি বুঝাতে পেরেছি আপনাকে।
সংসদে কে যাচ্ছে, প্রধানমন্ত্রী কে হচ্ছে, কে কোন মন্ত্রী হচ্ছে, এইটা নিয়ে ছিল মানুষের অনেক অপার আগ্রহ। আপনি বলতেছেন গণভোট নিয়ে কোনো আগ্রহ ছিল না না, আমি সেটা বলছি না, বলছে উচিত হয়নি বলতে না, যে গণভোটটা যে একসাথে করা হলো। অবশ্যই আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হওয়া উচিত ছিল। হ্যাঁ, তো কিন্তু সেটা তো সেইটাতে বিএনপি আপনারা কি মেকানিজম সেই করে জায়গায় তারা তো কৌশলে প্রথমে কিছুতেই রাজি পরাজয় না। বরণ ভাই করেছেন আমাকে কিনা? বলেন যে তারা জাস্ট বলতেছে যে আমাদের ক্ষমতাটা দিয়ে দাও। এই প্রক্রিয়াটা তো একটা আনুষ্ঠানিকতা। আপনি বলেন যে তারা তো দীর্ঘ 17 বছর ধরে ত্যাগ তিতিক্ষা করছে, এটা নিয়ে আনডাউটলি কোনো কোশ্চেন নাই, অবশ্যই করছে, গুম খুন হয়েছে তাদের নেতাকর্মীরা, কিন্তু তারা সাকসেসফুলি কোনো একটা আন্দোলনকে সফলতার মুখ দেখাইতে পারেনি। তারা চেষ্টা করছে অনেকভাবে, কিন্তু একটা আন্দোলনও তারা সফলতা দেখাইতে পারেনি। অফ রেকর্ড আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনার মেয়ের কথা আমাকে বলছিলেন যে তারা হচ্ছে যে ওই কানেক্টিভিটিটা ফিল করে না। এখনকার যেই রাজনৈতিক প্রেক্ষাপট, অনেক আন্দোলন বা অনেক কিছু তারা কানেক্টিভিটি ফিল করছে না। আমিও তো সেই জেনারেশনের মানুষ। বিএনপির কোনো একটা আন্দোলনে আমি সেই কানেক্টিভিটি ফিল করি না। আমার মনে হয় নাই যে আমি তাদের সাথে যাই রাস্তায় নামি। আমার মাঝে মধ্যে খারাপ লাগতো যে তাদের সাথে ওটা ঠিক হচ্ছে না। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি শুধু কি নির্বাচন কেন্দ্রিক তাদের মুভমেন্ট হতে পারে কিনা, ওই 17 বছর তো আরও অনেক ইস্যু আছে। ভারতীয় আধিপত্যবাদের অনেক ইস্যু তৈরি হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে জুলুম নিপীড়ন করেছে এরকম অনেক ইস্যু তৈরি হয়েছে, সড়ক আন্দোলনে অনেক ইস্যু তৈরি হয়েছে, এরকম ছোট ছোট বাজার অনেক রকম ইস্যু তৈরি হয়ে গেছে। কোনো একটা ইস্যুতে আমি দেখি নাই যে বিএনপি ওরকম স্ট্রং মুভমেন্ট নিয়ে জনমানুষকে আসলে সম্পৃক্ত করতে পারছে বা আমরা ফিল করছি। রাইট। তো সেই জায়গাতে যখন করতে পারে নাই, আলটিমেটলি 17 বছরে সেই ফলাফলের জায়গাটা তো কখনো পায়নি। যে সময়টায় সাধারণ মানুষরা ফিল করলো এবং তাদের তাগিদেই তারা মনে করছে যে আমাদের এই রাইটটা আমরা ফিরে আনতে চাই। সেটা কিসের রাইট? এটা এমন না যে আমি ভোটাধিকার প্রয়োগ করতে চাই। তারা বলতে চাইছিল যে আমরা এমন একটা পরিবর্তন চাই যে সিস্টেমটা আবার ফিরে এসে তারেক রহমান বা সাইফ মুস্তাফিজ বা XYZ আবার নতুন করে স্বৈরাচার হতে পারবে না। এটা তাদের ছিল মূল গোল। এরকম না যে সবাই লিখে লিখে বলে দিচ্ছে, কিন্তু আপনি যদি দেয়াল লিখনগুলো পড়েন, মানুষের চাওয়াগুলো পড়েন, তো সেগুলো কিন্তু মানে জিসটা কিন্তু এটাই। তো তার পরবর্তীতে আমরা দেখলাম যে এই 1.5 বছরে নানাভাবে এটা এক কেন্দ্রিক শুধু নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হয়েছে। আলটিমেটলি কী লাভ হবে? মানে ধরেন আমি আজকে তারেক রহমান সাহেবের জায়গায় আমি যদি ক্ষমতায় বসে যাই, আমরা যদি ওই সিস্টেমটা রেখেই ক্ষমতাটা চালাই, খুব বেশি তো পরিবর্তন হবে না। আবার 1.5 বছর পর না হয় আবার হচ্ছে যে 17 বছর পর আবার দেখা যাবে যে এরকম 2000-3000 মানুষের লাশ আসবে, আবার আমাদেরকে আবার কোথাও ভারতে পালাতে হবে বা অমুক জায়গায় পালাতে হবে, আবার এরকম করে ট্রানজিট হবে। আপনার কি মনে হচ্ছে যে বিএনপি হাসিনার মতোই, আওয়ামী লীগের মতোই পরিণতি বরণ করবে? তার থেকেও করুণ পরিণতি আসতে পারে আমার মনে হয়, যদি তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ না করে এই সংস্কার বলি বা এই পরিবর্তনের জন্য কাজ না করে থাকে। তারা ডে 1 থেকে মানে জাস্ট মানে লাস্টে 7 ডেজে বিএনপির কাজকর্মগুলো দেখেন, তাদের মন্ত্রীদের কথাগুলো দেখেন, আমার টিকও হচ্ছে সবগুলাতে। আওয়ামী লীগের মন্ত্রিসভার যে মন্ত্রীরা যেভাবে কথা বলতো, ওই রকম অহমিকা নিয়ে, দাম্ভিকতা নিয়ে তারা কথাবার্তা বলছে। তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি সবাইকে চিনি, তারা কেউ লন্ডনে ছিল, তারা সবাই পলাতক ছিল। তারা তো নিজেদের জোরে এই দেখেন না তো আসে নাই। তারা এক একজন যেভাবে ভিডিও সিনেমাটোগ্রাফি দিয়ে নিজেদের ডকুমেন্টারি বানাচ্ছে, কালকে আমি দেখলাম মনে হচ্ছে তামিল মুভির হিরো। তারা হচ্ছে যে ভারত থেকে একদম বিশাল লড়াই সংগ্রাম করে তারা দেশে পদার্পণ করছে। আপনি যে কথাগুলো বলছেন অ্যাবসলিউটলি আপনার সাথে আমি একমত, কিন্তু এইটা কি আপনি দেখলেন না যে একটা দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা বহর খরচ কমিয়ে ফেলে বা বহর ছোট করে জনগণের সাথে মিশে থাকার জন্য বা জনগণের পথে ভোগান্তি তৈরি যেন না হয়, ভিআইপি প্রোটোকলকে তিনি মানে লালবাতি জ্বললে তার গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, তিনি 9টা বাজে অফিসে যাচ্ছেন, মন্ত্রিসভার মিটিং করার জন্য তার কাছে 40টা মন্ত্রী গাড়ি আসার দরকার নেই, তিনি একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। এটাও তো এই বাংলাদেশের নতুন একটা আমরা এটা আমার কাছে ধরেন এটা যদি আসলে তারা লং লাস্টিং করতে পারে, ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করব। বিএনপি যদি যত ভালো কাজ করবে আমি অ্যাপ্রিসিয়েট করব, আমি তাদেরকে আরও সহযোগিতা করার চেষ্টা করব। কারণ আমরা এমন বিরোধী দলীয় রাজনৈতিক ধারা রাখতে চাই না যেখানে সব কথাই হচ্ছে যে তাদেরকে বিরোধিতা করব। তারা যদি এটা অ্যাকচুয়ালি মন থেকে ধারণ করে, অবশ্যই আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমার কাছে ধারণা হচ্ছে এটা স্টান্টবাজি। কারণ আপনি মূল যে বিষয়গুলো সেগুলোকে একটাও স্পর্শ না করে যখন আপনি এগুলাই দেখেন, এটা কিন্তু আপনিও বলছেন। কারণ আমাদের গত 17 বছর ধরে হাসিনা যে এরকম একটা ফিলোসফিক্যাল জার্নি বা মিডিয়া স্টান্টবাজি করে গেছে, একটা দিয়ে একটা মানে ঢেকে ফেলতো। শেখ হাসিনা হচ্ছে যে তার বাড়িতে ভ্যান দিয়ে গেছে, এটা একটা বড় নিউজ যে হাসিনা ভ্যানে করে যাচ্ছেন, তারেক রহমান হেঁটে যাচ্ছেন,
তার মেয়ে হচ্ছে বোতল খুলে পানি খাওয়ালেন। তো এটা তো খুব নর্মাল একটা বেসিক ব্যাপার। তারপরে প্রথম দিনে তো এই বিষয়গুলোকে যদি হাইলাইট আপনারা সবসময় করেন, কিন্তু গোড়ার বিষয়গুলো যদি বাদ দেন, আচ্ছা, তাহলে এখানে একটা বড় সমস্যা। আপনার সাথে আমরা একমত বানানো, একটু এই জায়গায় একটা দ্বিমত প্রকাশ করে বলি। ধরেন প্রথম দিনে সিদ্ধান্ত নিল যে তারা সরকারি প্লট এবং প্রথম দিন এটা বলেন, প্রথম দিন যে মানে জুলাই সনদের যেই ওটটা ছিল, আসছি আমি, সেটা যে তারা নেয় নাই, এটাকে হাইলাইট করে। কিন্তু এখন আপনাকে বলি, এটাকে হাইলাইট করা উচিত আমাদের। আমরা তারা যে গাড়ি নিচ্ছে নিচ্ছে না, তারা ধরেন যে পরিমাণ এই যে এই 3 দিনে 100 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়েছে। আপনি ধরেন যে সরকারিভাবে প্লট না নিলাম, আমি যদি মানুষের টাকা 2000 কোটি টাকা যদি 4 দিনে আয় করে ফেলি, আমার নেওয়ার দরকার আছে? এটা তো আমি ভাই দেখাবো যে দেখেন আমি কত ভালো, আমি পরিবর্তনটা চাইছি। আমি তো আমাদের ম্যানিফেস্টোতে ছিল যে আমরা সরকারি কিছুটা না ভাই, আপনি ডিরেক্ট বলেন কালকে একজনকে মেরে ফেলা হয়েছে প্রত্যেকটা জায়গায়। মানে এখানে একজন মানে মন্ত্রী বলতেছেন, সড়ক পরিবহন মন্ত্রী বলতেছেন যে সমঝোতার ভিত্তিতে এগুলা করা যাবে। তার স্টেটমেন্টে যদি এরকম কথাবার্তা আসে, তাইলে ধরেন যারা পণ্যবাহী গাড়িগুলো আসছে, যে 5 জায়গায় যে টাকা দিয়ে আপনারা আমার যে ভোগান্তিগুলো পোহাতে সাধারণ জনগণের, সেটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এখানে মিডিয়া ফ্রেমিং এবং মিডিয়া কু খুবই ইম্পর্টেন্ট। এটা তুলে ধরছে, আপনি খেয়াল করেন, এটা তুলে ধরতে বাধ্য হচ্ছে, কারণ আমরা না ওই আগের মতো করে ভয় পাচ্ছি না। আমাদের উপরে অনেক প্রেসার আসতেছে, তো তারপর আমরা এই কথাগুলো বলে যাব। আপনি কি এটা মানবেন যে উনি যেদিন প্রথম সাংবাদিকদের প্রশ্নের জবাবটা দিলেন এবং সাংবাদিকরা যখন তাকে আবার জিনিসটা মনে করায় দিলেন, তখন কিন্তু মিডিয়ায় যদি এটা হাইলাইট করে প্রচার না করতো, মিডিয়া কিন্তু চাচ্ছে, মিডিয়া ভালো কাজটাও দেখাচ্ছে, আবার যে মন্দ কাজটা করছে সেটাও দেখাচ্ছে। আমরা তো এরকম একটা বাংলাদেশে চেয়েছিলাম, তাই না? কথা বলবো ডর ভয়হীনভাবে, কিন্তু যৌক্তিক কথা, সেই দিকে আমরা যেতে চাই। আপনাদের যে কথাটা মনে হচ্ছে যে আবার তার চেয়ে হাসিনার চেয়ে করুণ পরিণতি বরণ করবে, যে জুলাই সনদ, যেহেতু তারা শপথ নিল না, বা জুলাই সনদকে যদি তারা অবজ্ঞা করে জনরায়কে। দেখুন, বিএনপি কিন্তু একটা কথা বারবার বলছে যে আমার 31 দফার সাথে গণভোটটা কি 31 দফার ম্যান্ডেটে মানুষ দিয়েছে? হ্যাঁ, আমি বলছি একটা কথা, যে ওনারা বলছে যে আমরা এটাও বলেছি যে আমরা 84টা বিষয় যেটা একমত ছিলাম আমরা এগুলো করবো, বাকিগুলো নোট অফ ডিসেন্ট আমরা করব না। কারণ জুলাই সনদের যে বাস্তবায়ন কমিটি আমাদের সাথে একটা স্বাক্ষরের দিন প্রতারণা করছে, সেখানে নোট অফ ডিসেন্টটা তুলে দিয়েছে। এনসিপি নির্বাচনের পরে নোট অফ ডিসেন্ট থাকবে না শর্তে তারা স্বাক্ষর করেছে, আর তারা নোট অফ ডিসেন্টের শর্তে বিএনপি স্বাক্ষর করেছে। এখন জনগণ বিএনপিকেও রায় দিয়েছে, আবার এই জুলাই সনদকে, যেই সনদ নিয়ে এতদিন ধরে মানুষের আশা আকাঙ্ক্ষা, এটাকে রায় দিল। তাহলে দুইটা যে রায় দিল, এই রায় দুইটা কি প্রমাণ করে? আপনার কাছে কি মনে হয় জনগণ আসলে কি চেয়েছে? দেখেন, নির্বাচন নিয়ে কিছু ডিবেট আছে, এখানে অনেক রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটার অনেক প্রমাণাদি বা অনেক রকম ডিবেট আছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা বিষয়। এখানে জনগণকে কিন্তু কোনো ধোঁয়াশার মধ্যে রাখা হয়নি। গণভোটের ব্যাপারটা কিন্তু অ্যাবসলিউটলি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করা আছে, কোন দলের কতটুকু নোট অফ ডিসেন্ট আছে বা কি আছে। এখানে তো বিএনপির ম্যান্ডেট নিয়ে কেউ আসে নাই। এটা কি বিএনপির ম্যান্ডেট নিয়ে আমরা বিরোধী দল হয়েছি? এটা তো তা না। ঐক্যমত্য কমিশন আলটিমেটলি ডিসাইডেড ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারা মানুষের কাছে দিছে যে হ্যাঁ, এই বিষয়ে আসলে ঐক্যমত্য কমিশন থেকে সিদ্ধান্ত নিয়েছে, এটার সাথে আপনারা একমত কি না, হ্যাঁ অথবা না। মানুষ এখানে তাদের রায় জানাই দিছে। এখানে তো বিএনপির একক ম্যান্ডেট নিয়ে তো আসলে গণভোটটা হয়নি। আমি এটা ক্লিয়ার করিনি, গণভোটটা তো হয়নি। এবং বিএনপি যে মেজরিটির কথা বলতেছেন, বিএনপি ধরেন 200+ আসন পাইছে, এখানে তো বিরোধী দলের থেকেও তো 77+ আসন হয়েছে। এবং শুধুমাত্র বিএনপি তো এই জায়গাটা বাস্তবায়ন করবে না, এই 300 যে আসনের যারা আছেন তারা মিলে আসলে এই জুলাইয়ের যেই পরিবর্তনগুলো, যে মানে সিস্টেমেটিক পরিবর্তনের কথা বলছি, যে সংস্কারের কথা বলছি, সেটা তাদের করার কথা। এবং এখন যদি এটাকে নানাভাবে বলে যে আমি তো টু থার্ড মেজরিটি পাইছি, অ্যাবসলিউট পাওয়ার আমার, এটা আসলে সাংবিধানিকভাবে সালাউদ্দিন সাহেব অনেক রকম ডিবেট করতে পারে, সারাদিন করা যাবে, আমি আপনি করতে পারবো। কিন্তু জনসাধারণের যেই রায়, যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করতে সমস্যা তখনই হবে যখন আপনি কোনো পরিবর্তন চাবেন না, আপনি ওই অ্যাবসলিউট পাওয়ারটা এনজয় করতে চাবেন। ধরেন আমি যদি আসলে প্রথাগত পলিটিশিয়ানের জায়গা থেকে চিন্তা করি, মানে আমি একদম টিপিক্যাল, তাইলে আমিও চাবো না। আমিও মনে করবো যে আসলে এই পরিবর্তনটা হওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমি ওই এনজয়টা করতে চাই। হাসিনা যেভাবে 17 বছর ধরে পাওয়ারটা এনজয় করছে, কেন আমি করব না? তো ধরেন তাদের মধ্যে এই ক্ষুধাটা বেশি, কারণ তারা 17-20 বছর ধরে ক্ষমতার বাইরে ছিল। তো তারা মনে করছে কিরে ভাই, মানে আসতে না আসতে যে তোরা যদি এত পরিবর্তন চাস, তাহলে তো 5 বছর বেশি আমরা টিকতে পারবো না। হাসিনা আমাদেরকে যে পথ দেখা গেছে, আমিও তো সেভাবে একটু থাকতে চাই।
এটা হচ্ছে মেইন ইস্যু। মানে আপনি ঘুরাই পেঁচায় যতই এখন আপনি আলাপ করেন না কেন, এটা হলো জিস্ট কথা। এটা সাধারণ মানুষও খুব ইজিলি বুঝে। আপনারা কি করবেন এক্ষেত্রে? আমরা অবশ্যই এটার জন্য যত রকম, প্রথমত আমরা চাই যে দেশের একটা স্থিতিশীল পরিস্থিতি আসুক, কারণ তারাও বুঝতেছে না। ধরেন যে একটা প্রাণীর পেটে ঘি সহ্য হয় না, বিএনপির পেটে আসলে ঘি সহ্য হচ্ছে না। মানে আমি তাদের সাথে সরি টু সে, তাই ওই প্রাণীর সাথে আমার তুলনা করতে হচ্ছে। কারণ যে নিজেদের ভালোটা বুঝে না, মানে এর চেয়ে মানে বোকা পৃথিবীতে খুব কমই আছে। তারা যদি মনে করে ফেলে যে তারা আসলে অ্যাবসলিউট পাওয়ারের মধ্যে আছে, তাদের যে লিডাররা এখন অনেক বড় বড় কথা বলছে, তারা আসলে 17 বছর ধরে তারা কোন রোলে ছিল, একটা বালু ট্রাক পর্যন্ত তারা সরাইতে পারেনি। তাদের অথরিটি, তারা এখন হয়তো প্রশাসনকে নিয়ে সালাউদ্দিন সাহেব হয়তো বা পুলিশে, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি হয়তো বা এখন পুলিশে 1 লাখ এরকম নিজেদের লোকজন বসাবে, যেটা আগের মতো করে হয়েছে। এটা বসাইতেই পারে। বসায় যদি মনে করে যে আমি অনেক ক্ষমতা ধরাবো, এটা ভুল। হাসিনা রিজিমের মতো যেরকম পাওয়ারফুল ছিল, এটা বিএনপির হওয়াটা এত ইজি না। এবং সে যেভাবে তারা সব কিছু আস্তে আস্তে গড়ে তুলছে, প্রতিষ্ঠান গড়ে তুলছে, তো সেই জায়গায় তাদের সব থেকে দরকার ছিল যে জনবান্ধবমুখী হওয়া। এটা ফ্যামিলি কার্ড দিয়ে জনবান্ধবমুখী হওয়া যায় না। আপনার অ্যাকচুয়ালি জনগণের যেই আকাঙ্ক্ষাগুলো পরিবর্তন, তাদের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য যেই কাজগুলো করে, সেটা করা দরকার ছিল। আমি আপনাকে এখন 10 টাকা করে ভিক্ষা দিচ্ছি, আমি এটা দিয়ে আপনার রাজনীতি আমি ধার করাতে যাচ্ছি। ইলেকশনের মধ্যে বলছি যে তোরে আমি মাসে মাসে 3000 টাকা করে দিব, তুই আপনি আমার জন্য সারা জীবন গোলাম হয়ে থাকবেন। আমরা কি জনগণকে গোলাম বানাইতে আসছি, নাকি আমরা তাদের সেবক হইতে আসছি? আমরা না বরঞ্চ বলবো যে এমন কিছু কাজ আমরা করে দিব যেখান থেকে আপনারা স্বাবলম্বী হবেন, আপনারা কর্মক্ষম হবেন। আপনাদের জন্য এই প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি করব, যেটা করে আপনি যখন নিজে স্বাবলম্বী হচ্ছেন, আপনি আরেকজনকে স্বাবলম্বী করতে পারবেন। একটা গ্রামকে যখন আপনি এই মডেলে দাঁড় করাবেন, তখন তার কি আর কার্ড প্রয়োজন আছে? সে তো নিজে স্বাবলম্বী হচ্ছে। সে তখন তার ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছে, সে আর উচ্চশিক্ষিত হয়ে তাদের জীবনযাত্রা পুরো গ্রামের চিত্র পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা যারা রাজনীতিবিদ আছে, আমরা এটা চাই না। আমরা চাই আমাদের গ্রামের সবাই গরিব থাকবে, সবাই অশিক্ষিত থাকবে, নাইলে তো আমরা এখানে মাতব্বরি করতে পারবো না। আমার থেকে যদি বড় লিডার তৈরি হয়ে যায়, এটা তো আমাদের পছন্দ না, তাই না? কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল পলিটিক্স, সেখানে একজন যে এমপি হয়, সে মৃত্যুর আগ পর্যন্ত হইতে চায়, 3বার 4বার করে হইতে চায়, এবং সে যখন মারা যায়, সে তখন একটা মানে বংশীয় পরম্পরায় তার ছেলেকে এটা বানাই দিতে চায়। কিন্তু তার এলাকায় তার থেকেও কিন্তু যোগ্য প্রার্থী থাকতে পারে বা যোগ্য ক্যান্ডিডেট থাকতে পারে, হয়তো সে বয়সে তরুণ, তাকে সে কখনো সেই স্পেসটা দেয় না। এটা আমাদের পলিটিক্যাল কালচারের একটা বড় সমস্যা। এই জন্য আমরা তরুণরা পলিটিক্সে এইভাবে ইনভলভ হয়েছি, এবং আমরা এই ট্রেডিশনাল জায়গাটা ভাঙতে চাই। এবং এইবার কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই রেজাল্টটা আপনারা দেখতে পাইছেন, যে মানুষ কিন্তু তরুণদেরকে পছন্দ করছে। এখানে অনেক রকম বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, আমাদের কাছে অনেক টাকা নাই, আমাদের কাছে ওরকম মাসেল পাওয়ার নেই, তারপরেও মানুষ ওই রকম বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে সেই সমর্থনটা করছে। মানুষ আপনাদের অনেকটা দিয়েছে। একটা জিনিস কিন্তু বোঝাচ্ছিল যে নির্বাচনের 5-7 দিন আগে যে পরিমাণ জরিপগুলো আসছিল, সবগুলো জরিপ, যে সেখানে প্রথম দিকে অনেক তারতম্য ছিল, ব্যবধান ছিল অনেক বেশি, কিন্তু ব্যবধানের তারতম্য অনেক বেশি ছিল, তারপরের দিকে কিন্তু খুব কাছাকাছি নেক টু নেক চলে আসলো। আপনারা বা যে 11 দলের জোট কি আসলে আপনারা ভাবতেছিলেন যে আপনারা ক্ষমতায় আসতেছেন এরকম? ডেফিনেটলি যদি ইঞ্জিনিয়ারিং না হইতো, তাইলে ধরেন যে এতগুলো আসলে কি ইঞ্জিনিয়ারিং সম্ভব? হ্যাঁ, ধরেন আমি বলি ইঞ্জিনিয়ারিংগুলো কোন পর্যায়ে হয়েছে, আমারটা দিয়ে আমি বলি। প্রথমত ধরেন যে এখানে আমার এখানে যে প্রার্থী ছিলেন, উনি ব্যাপক ধনী মানুষ, এখন 3টা মন্ত্রণালয় পাইছেন উনি, এবং তার বাবা হচ্ছে যে সাবেক মন্ত্রী ছিলেন। তো বুঝতেই পারছেন তাদের অনেক প্রতিষ্ঠানও আছে। তো সেই জায়গা থেকে আমি তাদের কাছে কিছু না, এবং সে এরকম অনেকবার কমেন্ট করছে যে এরা কারা, এদের পরিচয় কি। সো এই যে বংশ পরম্পরার যে একটা গর্ব, এটা নিয়ে তারা অনেক গর্ব করতেছে, এবং সেই মানি পাওয়ারটা আছে। এখন তারা যেভাবে এটা আমার এলাকায় সাজাইছে, তারা প্রথমে অনেক টাকা নিয়ে, ধরেন গ্রামের হচ্ছে যে বিভিন্ন গ্রামের প্রধান থাকে, বাহামের প্রধান থাকে, সাবেক যেই চেয়ারম্যান, তারপরে মেম্বার, এরা থাকে, এদের কাছে কিন্তু একটা ভোট ব্যাংক থাকে, বা তারা হচ্ছে যে তাদের এই কমিউনিটিকে মানে মেনটেন করতে পারে, ভয় দেখাইতে পারে। দুইভাবে তারা কাজ করে। একটা ভয় দেখায় যে তুই যদি দেখছি এই এলাকায় হচ্ছে যে এই মার্কার বেশি ভোট না পড়ে, তাহলে কিন্তু খবর আছে, কেউ কিন্তু বাসায় থাকতে পারবি না। আরেকটা হচ্ছে যে টাকা দিয়ে, যে এই সবাই 500 টাকা নে, 1000 টাকা নে, বা 1 কেজি চাল নে, তোদের সবাই এই কার্ড দিব, ওই কার্ড দিব, ভোটটা দিস। তো এই প্রক্রিয়াতে তারা প্রথমে গেছে। তো সেখানে যতটুকু সফলতা পাইছে, ঠিক আছে, এবং প্রশাসনকে তারা ডিল করছে। ওইখানকার যে স্থানীয় ইওনো বা ধরেন ওসি থেকে শুরু করে এই প্রশাসনটাকে তারা তাদের কন্ট্রোলে করার চেষ্টা করছে। এবং যে ওইখানকার যে পোলিং এজেন্টগুলো থাকে, তাদেরকে কিছু ক্ষেত্রে ভয় দেখাইছে। যেমন আমার ওইখানকার একজন পোলিং এজেন্ট বললো যে
মানে উনি আমার দলেরই হয়ে কাজ করছে, কিন্তু বলছে যে ভাই আমার এলাকায় এমনভাবে ভয় দেখাইছে, বলছে যে এই যে লাঞ্চ আওয়ার আমাকে তুই 150টা ভোট মারতে দে, তো আমরা এক এলাকার না, তুই কি সাইফ মুসাফির ব্যক্তিগত চিনিস, তুই তো আমার সাথে এলাকায় থাকবি। তো এরকম হচ্ছে যে যখন এইভাবে তারা ভয় দেখায়, এবং দেখেন তারেক রহমান যেদিন দেশে আসলেন, উনি যে গাড়ি বহন নিয়ে যেভাবে চলছে, ওই দিন থেকে আপনার কি মনে হচ্ছিল না যে ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী? আপনি কি আর কাউকে মানে 1.5 বছরে এরকম প্রোটোকল নিয়ে ঘুরতে দেখছেন? না, আমি সেটা স্বয়ং কিন্তু উপদেশটাকেও তো দেখেন নাই। আমার 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 কাছে যদি আপনি আমার অনেস্ট অপিনিয়ন যদি আমি এক লাইনে বলি, যে আমরা তো পেশাজীবী মানুষ, আমাদের একটা ছিল যখন উনি আসলেন, যখন ওনার আশাটাকে বিএনপি একটা জায়গায় সাকসেস হয়েছে, যেভাবে তার নেতাকে সে যেভাবে গণজাগরণের মধ্য দিয়ে দেশে এনেছে, তার আশাটাকে তার একটা হিরো মর্যাদা, মানে নায়কোচিতভাবে উনি অবশ্যই এসেছেন। জনতা তাকে তার যে জনউপস্থিতি দেখাতে পেরেছে সারা ঢাকা শহরে, সেটার একটা লক্ষণীয় ছিল। দ্বিতীয় হচ্ছে বেগম জিয়ার মৃত্যু মানুষের মনে আরেকটা স্পর্শ করে গেছে। তারেক জিয়ার ব্যাপারে অনেকে সুন্দর সাধারণ মানুষ বলতে দেখেছি যে বাবার বেঁচে নেই, মা বেঁচে নেই, ভাই বেঁচে নেই, একজন সন্তান তিনি আসলে আমাদের মাঝে ফিরে এসেছেন। তার যে সুন্দরভাবে তাকে যে উপস্থাপন করা, তার এই জায়গাগুলোতে মানুষের মনে, এটা সাধারণ আমার দৃষ্টিতে বললাম, একটা জায়গায় নিয়েছে। কিন্তু আপনাকে যেই কথাগুলো আপনি বলছেন, ইঞ্জিনিয়ারিং করলেন, ঠিক আছে, এখন আমার প্রশ্ন ভাই আপনার কাছে। না না না, আপনি এখানে তো না, আপনি আমাকে বলছেন পাশ কাটাই গেছেন অনেক ক্ষেত্রে। দেখেন এখানে আমি বলতেছি যে সে যেভাবে আসলেন, এই প্রোটোকল কি তার পাওয়ার অধিকার আছে কিনা, আমি যদি আইনগতভাবে দেখি। যখন এই প্রোটোকলটা পেলো, ওনার বেসরকারি প্রোটোকল ছিল, ওনাকে সরকারি প্রোটোকল দিয়ে তাকে নিয়ে আসছে। এই প্রোটোকলের ইঞ্জিনিয়ারিংটা এখানে কিন্তু আমি স্টার্টিংটা বলতে চাচ্ছি, এটা আপনি হয়তো অন্যভাবে আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছেন যে আপনি বলছেন যে তাকে যে সরকারি সুযোগ সুবিধাটা দেওয়া হলো। সরকারি ভাবে বলি, এজেন্সি বলি, বা ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে বলি, যে কারণে তিনি প্রথমে উল্লেখ করতে পারেন নাই যে তিনি কেন দেশে ফিরতে পারছেন না, কিন্তু যখন তিনি দেশে ফিরতে পারলেন, যখন এই প্রোটোকলগুলো পাচ্ছিলেন, তখন কিন্তু একটা সাধারণ মানুষের মাইন্ডসেটও হয়ে যাবে যে তাইলে প্রবাবলি কিভাবে মেকানিজম হয়েছে, কিভাবে উপস্থাপন করছে সেটা পরের পার্ট। কিন্তু যখন এরকম একটা প্রোটোকল সে দেখতেছে, একটা ধরেন কৃষক, তার মনে হবে যে তাহলে তো এরাই আসতেছে, এরাই ক্ষমতা আসতেছে, এবং তার ওই গ্রামের যেই বিএনপির কর্মী তাকে যখন বলতেছে এই লাঞ্চর আমাকে এই 150 ভোট মারতে দে, আমরাই কিন্তু ক্ষমতা আসছে, এই এলাকা হারলে কিন্তু সমস্যা হবে। তো এই মাইন্ডসেটটা এটা একটা মেকানিজমের গেম। এটা আপনি সহজে বাংলাদেশের মানুষকে এই কাজগুলো অনেক ক্ষেত্রে করানো সম্ভব, কারণ এই 17 বছর ধরে এই ভয়ের রাজনীতিটা আপনারা তৈরি করে ফেলছেন বা মানুষ তৈরি করে ফেলছে। তো এটার পরবর্তীতে প্রশাসনকে ডিল করা, এবং এখানে ব্যাপক টাকার ছড়াছড়ি করা হয়েছে, এবং লাস্টের রেজাল্টের টাইমে অনেকগুলা কেন্দ্রে ফল মানে আটকে রাখেছে। আমাদের এখানে তো চরাঞ্চল আছে যেখানে আর্মি যেতে সময় লাগে। আমি বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, মানে তাদেরকে আমি যেই ব্যাপারে আসলে জানাইছি যে আমাদের এখানে সাপোর্ট দরকার, তারা সেখানে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ধরেন যে এখানে এত বড় প্রায় মানে 5 লাখের মতো, 4,82,000-এর মতো এখানকার আমাদের ভোটার সংখ্যা, তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতেও অনেক সময় 1.5-2 ঘন্টাও লাগে। তো জানানোর পরও সেখানে অলরেডি মেকানিজম করে ধরেন ভোট কাটা হয়ে গেছে, কিন্তু অনেকে ভয়ে ওখানে স্বীকার করতে পারছে না। তো এইটা হচ্ছে যে সিনারিও, মানে ঢাকা শহরের একরকম সিনারিও। এটা আপনি আপনার আসনটা দিয়ে আমার আসনে থেকে বলতেছি, তখন আমি যখন আমার সহযোদ্ধাদের সাথে আমি আলোচনা করলাম, আমার তো আরো 30 জন সহযোদ্ধা ইলেকশন করেছে, অনেকের আসনে এরকম ঘটনাগুলো ঘটছে, এবং আমি আমাদের জোট সঙ্গী যেসব যারা ইলেকশন করেছে তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমরা কেন এটা নিয়ে খুব বেশি আওয়াজ তুলতেছি না, প্রতিবাদ করছি না? দেখেন আমরা চাই যে দেশের স্থিতিশীল একটা পর্যায়ে, এখন আমরা করলে তারাও একরকম করবে, একটা মারামারি গ্যাঞ্জাম ফ্যাসাদ একটা তৈরি হবে। কিন্তু আলটিমেটলি যারা এই মেকানিজমগুলো করাচ্ছে, ধরেন বিএনপিকেও টুল হিসেবে ইউজ করতেছে, এনসিপি জামাতদেরও তারা টুল হিসেবে ইউজ করতেছে। তারা চাচ্ছে দেশটা এরকম করে অস্থিতিশীল হয়ে যাক। বিএনপিকে যা টোপ দিচ্ছে তারা কিন্তু এটা মানে গিলে ফেলতেছে, এবং আমরাও কিন্তু সেক্ষেত্রে ধরেন এখন রিয়াকশন বেসড পলিটিক্স স্টার্ট হবে। আমরা যেখানে চাচ্ছিলাম যে তাদেরকে আমরা সাপোর্ট করব, এখন 2 বছরের মাথায় যদি এরকম একটা পর্যায়ে দাঁড়ায়, আমরা যেখানে বারবার বলছি যে বিএনপির এই কার্যক্রমের জন্য বা তাদের এইসব কর্মফলের জন্য 5 বছরের টাইম লিমিটটা 2 বছরে চলে আসতে পারে, এবং তারা এটার জন্য দায়ী। তো এটা যখন আমাদের এরকম হবে, 2 বছর চলে আসাটা কি আমাদের জন্য ভালো হবে? তা তো না। তখন দেখবেন যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, তখন 111-এর মধ্যে একটা সরকার গঠন করা হবে বা অন্য কোনো দেশের মদদে কিছু একটা তৈরি করা হবে, সেখানে আওয়ামী লীগকে আবার রাজকীয়ভাবে ফিরে আনা হবে, এবং আওয়ামী লীগ যাদের পারপাস সার্ভ করতো 17 বছর ধরে, তারা আলটিমেটলি সেই ইঞ্জিনিয়ারিংটা সফল হবে। এটা বিএনপিও বুঝতেছে কিনা আমি জানি না, বুঝলে কিছু মানুষ বুঝবে হয়তো, বা তাদের হয়তো বা কিছু এজেন্ট আছে তারা তো কাজ করতেছে। এটা আলটিমেটলি কঠিন বাস্তবতা।
আচ্ছা, এটা এটা আমার বলতে হলো, কারণ এটা নিয়ে আমি আসলে যত স্টাডি করতেছিলাম, ধারণা করতেছিলাম বা সবকিছু ডটগুলো মিলাচ্ছিলাম। আচ্ছা, আপনি যথার্থই বলছিলেন যে নানা ধরনের ক্যাওটিং একটা সিচুয়েশন তৈরি হলে বা দেশে আনরেস্ট সিচুয়েশন তৈরি হলে একটা অস্বাভাবিক সরকার আসতে পারে এবং ভিন্ন রাষ্ট্রের মদতে আবার অনেক কিছু করতে পারে। এটা মানে অনেক ধরনের হতে পারে না, এরকম ধরুন মিয়ানমার তো একটা বড় দেশ, এবং যে তাদের রিসোর্স আছে বা যা আছে সেটা দিয়ে একটা খুব ভালো একটা রাষ্ট্র গঠন করা সম্ভব, কিন্তু তাদের পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশনের জন্য কিন্তু তারা সেই পরিণতির দিকে যেতে অবশ্যই পারছে অবশ্যই না। তারাই করতে পারে না। এখন আলটিমেটলি আমিও ধরেন বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমি চাই যে বিএনপি যেহেতু সরকার গঠন করছে তারা আসলে একটা স্টেবল পর্যায়ে দেশকে আনুক এবং আসলে সেইভাবে তারা সরকারটা চালাক, এবং আমরাও বিরোধী দল হিসেবে তাদেরকে হেল্প করব, সহায়তা করব, নট রিয়েলি যে আমরা সব কিছুতে বিরোধিতা করব। এই সিচুয়েশনটা আমি দেখতে চাই, এটাই আমার আসলে চাওয়া। এবং বাংলাদেশের মানুষ যদি আসলে আমাদেরকে ভালোবাসে, 5 বছর পর আবার তারা সেই নির্বাচনের মাধ্যমে তাদের মনোনীত যে প্রার্থী থাকবে তাদেরকে নির্বাচিত করতে পারবে। কিন্তু এখন তাদের যে ভূমিকাগুলো তারা রাখছে, আমার স্বাভাবিকভাবেই আমি যেই জন্য আমার মানুষরা শহীদ হলো, যে জন্য আমার মানুষদের অঙ্গহানি হলো, সেই পরিবর্তনটা যদি না হয়, আলটিমেটলি আমার তার সর্বোচ্চ বিরোধিতা করতে হবে, আমার রাজপথে নামতে হবে। আমার যেই আমার মানে বিরোধী মতের যে প্রকাশ করার যে জায়গাগুলো আছে সবগুলো আমার প্রকাশ করতে হবে আমার সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য। এটা তো আর আমার দাবি না, এটা সাধারণ মানুষের দাবি। পরিবর্তন তো সাধারণ মানুষের জন্য। এখন আপনি যেটা বলছেন যে এটা প্রশাসন, তারপরে যা যা কিছু, আমার একটা জিনিস প্রশ্ন যে আমরা যতটুকু দেখেছি যে ইন্টারিম সরকারকে আপনারা যেতই বলে, ইন্টারিম সরকার তো প্রফেসর ইউনূসের নিয়োগকর্তা তো আপনারাই ছিলেন, এটা উনি নিজে বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। এটা ওনার একটা রূপকর্তা, উনি কিন্তু রূপকর্তা, উনি কিন্তু দেখেন নিয়োগে গিয়ে বলেছেন মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছেন। আবার তিনি বিভিন্ন সময় না না, আমি বলছি আপনার কথাটা, যে শিক্ষার্থীদের কথা বলছেন, এটা তো শুধুমাত্র নাহিদ, আসিফ বা মাহফুজ না, তারা শিক্ষার্থীদের হয়তো রিপ্রেজেন্টেটিভ, কিন্তু সে বাংলার আপামর ছাত্র জনতার কথা বলছেন। দলটা করবেন আমার এখনো মনে আছে, আমি যদি জার্নিটা ফলো করি, তিনি যখন সুইজারল্যান্ডে গেলেন একটা জলবায়ু সম্মেলনে, তিনি সেখানে একটা বিদেশি মাধ্যমে প্রথমে যে ছাত্র একটা দারুণ কাজ করে ফেলছে, তারা একটা রাজনৈতিক জোট গঠন করবে এবং তারা দেশ চালানোর মতো তাদের ক্যাপাসিটি আছে, এবং আমরা দেখলাম আপনারা রাজনৈতিক দল ছাত্রদের গঠন হলো। সরকারও 3 জন প্রভাবশালী উপদেষ্টা ছিল আপনাদেরই, ইলেকশনে আগে 2 জন পদত্যাগ করেছে, ইলেকশনের 1 বছর আগে আরেকজন পদত্যাগ করেছে, এবং এই সরকারের 2-4 জন লোক আপনাদের মধ্যেই ছিল। এটা তো প্রশাসন যদি এরকম করবে, প্রশাসনকে বিভিন্নভাবে নতুন ডিসি দেয়া হলো, নতুন ওসি দেয়া হলো, এসপি দেয়া হলো, পুরনোদের মধ্যেই মনে করেন। তারপর আপনাদের যে অভিযোগটা, এখন এত কিছুর পর আপনারা যেই জায়গাগুলো আনলেন, জুলাই সনদটাকে আপনি বললেন এটা মানুষের কাছে দিয়ে দেওয়া হয়েছে, মানুষ বিচার করছে, রায় দিয়েছে। আপনাকে একটা জিজ্ঞেস করি, এই যে প্রশাসন থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং করা বা বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং করা, ইলেকশনের 7 দিন আগে আপনারা এটা বুঝতে পারেন নাই? খলিলুর রহমান সাহেব বর্তমানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো ছাত্র উপদেষ্টাদেরকেও ছিলেন না, ছিলেন কি? আমরা কিন্তু অনেকবার আমাদেরটা ধরেন আপনার ট্যাগ দিতে পারছেন যে এই মাহফুজ আলমকে এনসিপিতে যুক্ত হয়েছে, না হয়নি। সজীব মাহমুদ, আসিফ মাহফুজ তো হয়নি, মানে জামাতের সাথে আমাদের সহযোদ্ধা আমরা না, মাহফুজ কিন্তু বলছে জামাতের সাথে গেলেন বলে আপনি সে এনসিপির রাজনীতির সাথে নাই। আমরা রাজপথের সহযোদ্ধা ছিলাম, কিন্তু তাই বলে এরকম না যে তারা আমাদেরকে সরকারি থেকে সহযোগিতা করছে। সরকারি থেকে কাদের সহযোগিতা করছে সেটা এখন আপনারা একদম সামনে আপনাদের কাছে ওপেন। খলিলুর রহমান সাহেব কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন উপদেষ্টা হিসেবে কিন্তু নিয়োগকৃত হয়েছিলেন, এবং বিএনপির এমন কোনো পর্যায়ের নেতা নাই যে তার বিরোধিতা করেনি। এটা তো সত্য। তো তাহলে বিএনপি কি এত উদারপন্থী রাজনৈতিক দল হয়ে গেছে যে যাদেরকে এক সময় তারা শত্রু বলছিল যে বিদেশি নাগরিক এইটা সেটা, এই দেশের শত্রু, দেশকে বিক্রি করে দিবে, সেন্ট মার্টিনকে বিক্রি করার গোপন চুক্তি করছে আমেরিকার সাথে, তো সেরকম একজনকে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা দায়িত্ব দিল, নিশ্চয়ই তাকে পুরস্কার স্বরূপ তারা এই দায়িত্বটা দিয়েছেন। প্রথম লন্ডন বৈঠকে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যখন প্রফেসর ডক্টর ইউনূস তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গেলেন, এবং তার পরবর্তীতে আমি কিন্তু একটা হিন্ট আপনাকে দিলাম যে কোনো একটা কারণে যেটা সে জানাতে পারছেন না, দেশে আসতে পারছেন না, তো নিরাপত্তা বিষয়ক যিনি উপদেষ্টা ছিলেন তিনি এমন কি কারিশমা করলেন যেই না বলতে পারা কারণটা হঠাৎ করে সফল হলো। তিনি দেশে আসলেন এবং তিনি দেখলেন, হাসলেন এবং বিজয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়ে গেলেন। সো এখানে আপনি প্রশাসনের ভিতর থেকে, এবং যে ডিসি নিয়োগের কথা বলছেন,
সেখানে যে উপদেষ্টারা দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকে আমরা বারবার বলেছি যে তারা বিএনপি পন্থী, এবং আপনি এরকম একটা লিস্ট দেখার কথা যে সেখানে ক্যাটাগরাইজ করা হয়েছে যে বিএনপি পন্থী উপদেষ্টা এতজন, জামাতপন্থী উপদেষ্টা এরকম এতজন, এনসিপি পন্থী কতজন ছিল? এই যে আপনি তো সেটা বলতেছেন, এটা তো এর বাইরে ছিল না। না, এর বাইরে কেউ নেই। আপনি যে প্রফেসর ডক্টর ইউনূসের কথা বললেন যে তিনি আসলে ওয়েলকাম জানাইছেন বা প্রেইজ করছেন, এটা তো আমার মনে হয় আপনারও করা উচিত ছিল, তারেক রহমান সাহেবেরও করা উচিত ছিল। আমরা সেটা বলছি, আমরা বলছি তিনি প্রথম জানিয়েছেন, আপনারা বলেন নাই তো কেউ। আমার এখন ভাই জানাবে না কেন? কিন্তু আমি এক দফার ঘোষণাটা কি তারেক রহমান সাহেব দিলেন না? যখন আপনারা নাহিদ ইসলাম আমাদেরকে বলেছে, আপনাকে একটু খেয়াল করবেন, প্রথম দিনে হাসনাত নাহিদ ইসলাম তারা বলেছে যে আমরা কোনো রাজনৈতিক অভিলাষ আমাদের নেই, পরিষ্কার। তারা বলছে আমরা ছাত্র জনতার প্রতিনিধি, আমরা সরকারের থেকে দেখতে চাই সরকার কি করে, এই অতীতের গভর্নমেন্টগুলো কি করেছে, জবাবদিহিমূলক কি করে, জন্য আমরা আছি। এই যে তখন পর্যন্ত বলা হচ্ছিল তারা রাজনৈতিক দল করবে কিনা, সম্পূর্ণ অস্বীকার করছে ছাত্র নেতৃবৃন্দ। কিন্তু যখন প্রফেসর ইউনূস সাহেব ওখান থেকে ডিক্লেয়ার করলেন, তখন তারা বললেন হ্যাঁ আমরা একটা রাজনৈতিক দল করার চিন্তা করছি। না, এখানে আপনার ইনফরমেশন ঘাটতি আছে, আমি আপনাকে একটা করে বলে দিচ্ছি। বলেন। প্রথমত, আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটা করছিলেন যে আপনারা 300 আসনে যে করলেন, এটা কি আপনার মনে হয় ভুল কিনা, আমি বলছি যে আমাদের বাস্তবিক অর্থে সেই প্রেক্ষাপটটা ছিল না। কারণ প্রফেসর ইউনূস যেরকম করে ওয়েলকাম জানাইছে, যেটা আপনাদের কাছে প্রবলেমেটিক মনে হচ্ছে না, প্রবলেমেটিক মনে হয় তিনি জানালেন বলে আমরা জানলাম। শেষ করি। তারপরে আমার তো মনে হয়েছে যে যতগুলো রাজনৈতিক দল আছে, ইন্ডিভিজুয়াল যতগুলো ছোট বড়, সবার তরুণদেরকে ওয়েলকাম করা উচিত ছিল যে হ্যাঁ তোমরা একটা রাজনৈতিক দল করো, তোমরা হচ্ছে বাংলাদেশের জন্য কাজ করো। কিন্তু আমরা দেখছি যে তারা ডে ওয়ান থেকে আসলে বিরোধিতা করছে। আমরা কি তাদের বিরোধী রাজনীতি শক্তি হইতে আসছি নাকি? আমরা তো চাইছি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী সময়ে যতগুলো মানুষ একসাথে কাজ করছি একই রকমভাবে কাজ করব। আমাদের মানে কম্পিটিশনগুলো হবে একটা ভালো কাজের মধ্যে ডিবেট, ভালো কাজের মধ্যে কম্পিটিশন। সেটার জায়গায় যদি আমি আপনার এই তুই চোর, আবার সে আমাকে বলছে তুই চোর, এই কম্পিটিশন তো আমরা তো চাই নাই। এটা করলে তো আরেকটা যে পক্ষ যেটা এখনো দিল্লিতে পালায় আছে তাদের লাভ। আমরা বারবার এটাই বুঝাতে চাইছি যে আপনি আমার সাথে এমনভাবে আমরা একে অপরকে কোঅপারেট করি যেন আমরা খারাপ কাজগুলো না করতে পারি, আমরা ভালো কাজের লড়াই করব। সেক্ষেত্রে বাংলাদেশের লাভ। আলটিমেটলি এখন আমরা 1000 কোটি টাকা পকেটে ঢুকাই ফেললাম, এটা কি মনে হয় আপনার আমরা হালাল করে কেউ খাইতে পারবো? এটা বিএনপি বলেন, এনসিপি বলেন বা যে কাউকে বলেন, এটা সম্ভব না। আলটিমেটলি আমার বাইরে পালা যেতে হবে, একটা ফেরারি লাইফ লিড করতে হবে, এটা কোনো লাইফস্টাইল না। তো সেই জায়গা থেকে এটা কখনোই করা হয়নি। কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস তরুণদেরকে সে স্বাগত জানাইছে, এবং আপনি যেটা বলছেন যে নাহিদ ইসলাম, হাসনাত এরা প্রথম বলছে যে তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। হ্যাঁ, ট্রু। এখানে আমাদেরও ছিল না। আমরা কি প্রথমে কেউ এনসিপি গঠন করছি? আমরা জাতীয় নাগরিক কমিটি গঠন করছিলাম। এটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কিন্তু আমরা কাজ করতেছিলাম। আমরা সাংগঠনিকভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের সাংগঠনিক বিস্তার গঠন লাভ করছিলাম। কোন ভিত্তিতে? সেখানকার যে স্থানীয় যারা রাজনৈতিক দলগুলো আছে তারা কি কার্যক্রম করছে সেটাকে একটা ওয়াচডগ হিসেবে, প্রশাসনকে একটা ওয়াচডগ হিসেবে আমরা সেটা মনিটরিং করে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে তাদের মধ্যে কোনো গুণগত পরিবর্তন তো আসেই নেই, বরঞ্চ তারা এমনভাবে সব কিছু মেনটেন করছে জানি মনে হচ্ছে যে একজনের শূন্যস্থান আরেকজন পূরণ করছে। এবং যখন আপনি আওয়ামী লীগ চলে যাওয়ার পর এই বালু মহল দখল করা, টেন্ডারবাজি করা, দুর্নীতি করা, চাঁদাবাজি করা বাজারগুলোতে, সেখানে তো আমরা ভাবলাম যে এখন তো আর কেউ নাই, এগুলো তো করবে না কেউ। তো তখন আমরা দেখতে পেলাম যে তাদের পরিবর্তে বিএনপি বা অন্যান্য কিছু রাজনৈতিক দল যাদের যেখানে পেশি শক্তি বেশি তারা সেখানে সেই দখলগুলো করা শুরু করলো। এবং আমরা যখন সেই জায়গাগুলোতে প্রতিবাদ করা শুরু করলাম বা আমরা যখন কাজ করার চেষ্টা করলাম, দেখলাম যে আমাদেরকেও নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং সাধারণ জনগণ তারা আমাদেরকে বারবার বলছে যে আমরা একটা নতুন কাউকে চাই, আমরা নতুন কোনো রাজনৈতিক দলের উত্থান চাই, নতুন কোনো শক্তি দেখতে চাই। তো সেই জায়গা থেকে তখন আমরা চিন্তা করলাম যে আসলে এখন একটা সময় আমাদের একটা রাজনৈতিক দল করার। কিন্তু আমরা কিন্তু আসলে কেউ ওরকম করে রাজনীতিতে আসবো, মানে এরকম করে রাজনীতি করবো, ইলেকশনে করবো, আমাদের আসলে পরিকল্পনা ছিল না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবিক যে প্রেক্ষাপট রাজনৈতিক দলগুলো তৈরি করলো, সেখান থেকে আমাদের তখন মনে হয়েছে যে এই ক্রাইসিসে যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানে তো আমরা তো কোনো পরিকল্পিত কোনো রাজনৈতিক দল থেকে তো এটা সংগঠিত হয়নি। তখন যেরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সময়ের প্রয়োজনও ছাত্ররা সংগঠিত করলো, তখন এইরকম নাগরিক ছাত্র সমাজ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা মিলে আমরা মনে করলাম যে একটা রাজনৈতিক দলের উত্থান হওয়া দরকার, যেখানে আসলে প্রত্যেকটা সাধারণ মানুষ মনে করবে যে এরা আমার প্রতিনিধিত্ব করছে। সরকারের কয়েকটা দিন গেল, মাত্র 15টা দিনও যায়নি, আমরা দেখলাম যে কতগুলো জায়গায় পরিবর্তন। সিটি কর্পোরেশনের 6টা জায়গায় তাদের দলের
অভিজ্ঞ নেতারাই বসেছেন, সিনিয়র নেতৃবৃন্দকে দিয়েছেন। আমরা আইসিসি কোর্টে দেখলাম তাজুল ইসলামের পরিবর্তে সেখানে নতুন চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল তো শূন্য, সেখানে দেয়া হয়েছে। তো এটা দেওয়ার পরে আজকে সার্জিস এবং হাসনাত, আপনার দুই সহকর্মী আপনার সাথে রাজপথের সঙ্গী, তারা দিয়েছেন, একজন লিখেছেন সব শেষ, আরেকজন লিখেছেন যে সেই আগের মতোই সমঝোতা, এরকম। মানে আপনার কি আসলে খুব হতাশ হয়ে পড়ছেন? মানে সরকার, আপনার কি মনে করছেন চিফ প্রসিকিউটর চলে গেলেই সেই, বা তারা কি মনে করছে কিনা আপনার সহকর্মীরা? আমরা মনে করছি। কেন মানে কেন মনে করছি জানেন? কারণ বিএনপি বিজয় লাভ করাটা তো আওয়ামী লীগের জয় না, তাই কি? তাই তো না। কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন জেলায় একদম খুবই আনন্দ উল্লাস করে অফিসগুলো খোলা হচ্ছে। বরিশালের আওয়ামী লীগের সম্ভবত সাধারণ সম্পাদক যিনি ছিলেন, তিনি কোর্টে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করে আবার হচ্ছে যে মুক্তিও পেয়ে গেছেন। তো এটা, তারপরে বিভিন্ন ওই যে আরএস ফাহিম নামে একজন আছে, এই যে তৌহিদ আফ্রিদি, এরা যারা ইনফ্লুয়েন্সার হিসেবে আওয়ামী লীগের কাজগুলো করতো, এরকম অনেকে ফিরছে খুব আনন্দের সাথে, শোডাউন করে ফিরছে। তো তাদের কাছে ধরে নিছে যে তাদের একটা জয় হয়েছে। কারণ কি? কারণ বিএনপি যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করছে, তাদের এখানে একটা পার্ট ছিল। তাদের যেই দেশের আধিপত্য করে তারা বড় হয়েছে, সেই দেশের একটা ভূমিকা ছিল। তো এইগুলাকে মিলে যখন তারা ক্ষমতায় আসছে, স্বাভাবিকভাবেই তাদেরকে সার্ভ করতে হবে। যেরকম মানে এই রাজনৈতিক দলের নেতারা আসছে এবং তাদেরকে মুক্তি পাওয়া থেকে শুরু করে, সেটার চিফ প্রসিকিউটর যখন পরিবর্তন হলো, মানে কেন আমরা বিশ্বাস করছি যে বিচারটা হবে না? চিফ প্রসিকিউটর নির্বাচন আগেই বলছিল যে যারা আসামি তারাও এক্সপেক্ট করছে বিএনপি যদি ক্ষমতা আসে তারা আসলে বেঁচে যাবে। তো এই যে তাদের এই কনফিডেন্সটা, এটা তো বিএনপি তাদেরকে গ্রো করতে দিছে। তো আমি এটা বললাম যে আসলে বিএনপি কতদিন ক্ষমতায় থাকবে বা সামনের দিনের রাজনীতি বিএনপির জন্য কতটুকু তারা দীর্ঘস্থায়ী করতে পারবে, এটা তাদের উপরে ডিপেন্ড করতেছে। তারা এই 7 দিনে, কথা আছে না যে মানে মর্নিং শোজ দ্য ডে, তো ডে ওয়ানেই তারা বুঝাই দিছে যে তারা জুলাইয়ের স্পিডটা কতটুকু ধারণ করে এবং তারা কি আসলে সংস্কার এবং বিচার এই দুইটা বিষয় চায় কিনা। তারা অ্যাবসলিউটলি চায় না। তারা চায় তাদেরকে নানাভাবে মুক্তি দিয়ে আরেকভাবে আবার কি লাভ আওয়ামী লীগকে মুক্তি দিয়ে? তারা এই তরুণদেরকে অনেক ভয় পায়। হ্যাঁ, তারা হচ্ছে তরুণদেরকে অনেক ভয় পায়। মানে আওয়ামী লীগকেও তো ভয়। আওয়ামী লীগ তো 17 বছর তাদের উপর, তাদের ভাষায় তাদের সাথে আদর্শিক কোনো পার্থক্য নাই। তারাও চাঁদাবাজি করে, তারাও লুটপাট করে, তারাও ক্ষমতা দীর্ঘস্থায়ী করে রাখার জন্য যেই বন্দোবস্ত করতে চায় সেম। তারা 5 বছর থাকবে না, তারা 5 বছর আসবে, তারা 5 বছর থাকবে না, তারা 5 বছর আসবে। এটাও তাদের একটা সোশ্যাল কমিটমেন্টের জায়গা আছে। বিভিন্ন আত্মীয়তাও কিন্তু তারা তাদের মধ্যে করে রাখছে। এই বিএনপিতেই মন্ত্রিসভায় এমন অনেক মন্ত্রী আছে, রাঘব বোয়াল মন্ত্রী হয়েছে, যারা আত্মীয়তা করে রাখছে বিএনপির বড় বড় রাঘব বোয়ালদের, আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালদের সাথে। তারা এই সামাজিক চুক্তিগুলোও করে রাখে। আপনি দেখবেন যে বেশিরভাগ সাফারার হয় হচ্ছে তৃণমূলের নেতারা, যাদের আসলে এইভাবে কোনো লাভ হয় না। তারা মানে মারা যায়, জেল জুলুম খাটে, গুম হয়, কিন্তু আপনি বিএনপির বড় সিনিয়র লিডার বলেন, আওয়ামী লীগের বড় সিনিয়র লিডার দেখেন, আওয়ামী লীগের বড় সব সিনিয়র লিডার এখন দেশের বাইরে না, সাফারা করতে হচ্ছে তো তৃণমূলের। আছে কিছু আছে তারা পালাইতে পারে না, চেষ্টা করছে, দরবেশ টরবেশ অনেকভাবে পালানোর চেষ্টা করছে, পারে নাই। কিন্তু তৃণমূলের গুলাই কিন্তু মেন সাফার করতেছে। আবার বিএনপির ক্ষেত্রেও তাই। বিএনপির যারা এখন বিদেশ থেকে আসতেছে তারা তো এইভাবে সাফার করে নাই, মেইনলি সাফার করে তৃণমূলের মানুষগুলা। তো আলটিমেটলি এই রাঘব বোয়ালরা কখনো সাফার করে না এবং তারা এই সামাজিক চুক্তির ভিত্তিতে চায় একে অপর যেন সমাজে টিকে থাকে। টিকে থাকলে তাহলে 5 বছর পর আবার তারা চলে আসতে পারবে। কিন্তু আমরা যেই চিন্তা নিয়ে, যে আইডিওলজি নিয়ে আমরা রাজনীতিতে আসছি, সেক্ষেত্রে তাদের একটা বড় রকম হুমকির কারণ। এবং এটা যদি আসলেই, আর আমি বলতে পারছি না যে আমরা শতভাগ সফল, আমরা সেই চেষ্টায় আগাচ্ছি। আমাদের এখানে অনেক ভুল হয়েছে, আমাদের তরুণরা অনেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে, আমাদের তরুণরা অনেকে অনেক রকম কাজকর্মে যুক্ত হয়েছে, যেটা আসলে বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা ছিল না। কিন্তু আমি তরুণদেরকে নিয়ে আশা দেখি এই কারণেই যে তরুণরা যখন ভুল করে আবার সেটা শুধরানোর জন্য তারা শতভাগ চেষ্টা করছে। এবং আমি এরকম আমার দলেরই এরকম অনেক এক্সাম্পল দিতে পারবো যে ভুলগুলা মানুষের চোখে, মানে কারণ মানুষ এক্সপেক্ট করতেছে যে এই তরুণদের কোনো রকম ভুল হইতে পারবে না। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি এটাকে তাদেরকে ভালোবাসাটাকে আমি সমর্থন করি। কিন্তু তারপরও এই রাজনৈতিক প্রেক্ষাপটে
অনেকের লোভ লালসা থাকে, অনেকের ক্ষমতার লালসা থাকে, সেই জায়গা থেকে কিন্তু অনেকে অনেক ভুল করছে, কিন্তু তাদেরকে আমি দেখছি তারা সেই ভুলটা শুধরায় কিনা। তারা সেই ভুলটা শুধরানোর জন্য আমরা মনে রাজনীতি করি করছে আমাদের সবাই এবং সেই ভুলগুলো- এবং সেই জায়গাটাই ধরেন যে অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতিটা কঠিন হয়ে যাবে, এই জন্য তারা তরুণদেরকে ভয় পায় এবং তারা চায় যে তরুণদের মধ্যে কত রকম বিভাজন তৈরি করা যায়। যা হোক, আমরা কোনো বিভাজন চাই না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা আগামীর বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই, পরিবর্তনের বাংলাদেশ চাই। পুরনো জলাঞ্জলি, পুরনো যা জঞ্জাল আছে সব সাফ হয়ে নতুন করে নতুন বাংলাদেশে গিয়ে যাবে, শান্তির বাংলাদেশে গিয়ে যাবে, বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড়বে, এটাই আমাদের সবার কামনা। আর এরই সাথে আজকে শেষ করছি। আজকের বলা না বলা, ভালো থাকুন, সুস্থ থাকুন।